সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ঢাকা উদ্যান পাবলিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি এখন নবম শ্রেণীর নবম অধ্যায়ের নিয়ে আলোচনা করব। এর আগে আমি বলি, আমরা জনসংখ্যার যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে খাদ্যের যে নিরাপত্তা বিষয়টি, এটা নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, খাদ্য নিরাপত্তা বলতে খাদ্য প্রাপ্তির যে চাহিদা, সেটা পূরণ করাই হচ্ছে খাদ্য নিরাপত্তা। দেখো, তোমাদের এখানে সংজ্ঞা আছে, দেখলে বুঝবা। খাদ্য নিরাপত্তা কি? খাদ্য নিরাপত্তা বলতে কেবল খাদ্য প্রাপ্তিকে বোঝায় না, খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি, এই তিনটি বিষয়কে বোঝায়। তাহলে খাদ্য নিরাপত্তা বলতে খাদ্যের প্রাপ্তি কয়টি বিষয়? তিনটি বিষয়। এর সাথে তিনটি বিষয় জড়িত। একটা হচ্ছে কি তোমার খাদ্যের খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয় করার ক্ষমতা। খাদ্য পুষ্টি। না, এখানে তিনটা বিষয় আছে। প্রথম যে বিষয়টা, খাদ্যের প্রাপ্যতা বলতে খাদ্য যেন আমাদের থাকে, খাদ্যকে যে সহজভাবে পায়, এটাই হচ্ছে খাদ্যের প্রাপ্যতা। তারপর খাদ্য ক্রয় করার ক্ষমতা। খাদ্যটা কি করতে হবে? খাদ্য আছে তোমার, এখন খাদ্য এত দাম যে মানুষ ক্রয় করতে পারছে না, সেটা হবে না। খাদ্য থাকতে হবে এবং খাদ্যটা ক্রয় করার ক্ষমতা থাকতে হবে, যেন মানুষের দ্রব্যমূল্যটা মানুষের নাগালের মধ্যে হয়। খাদ্যের পুষ্টি, এবং খাদ্যে আবার পুষ্টি থাকতে হবে। এবার একটা খাবার, পচা একটা খাবার বিক্রি করা হচ্ছে, খাদ্য পাওয়া গেল, টাকাও কম, কিন্তু খাদ্যের পুষ্টি থাকলো না, সেটা চলবে না। এই তিনটা বৈশিষ্ট্য থাকে: খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয় করার ক্ষমতা, খাদ্যের পুষ্টি। এখানে দেখো, বাংলায় খাদ্য নিরাপত্তাহীনতার প্রকৃতি। বাংলাদেশ খাদ্য নিরাপত্তাহীনতা কেন ভোগে? বর্তমানে বাংলায় প্রায় অর্ধেক জনসংখ্যা খাদ্য ভিত্তিক দারিদ্র্যের শিকার। মাথাপিছু দৈনিক প্রয়োজন 2122 কিলো ক্যালোরি গ্রহণ করার জন্য পর্যাপ্ত খাবার কেনার সম্পদ তাদের কাছে নেই। খাদ্যে ক্যালোরি ঘাটতি ছাড়া এই দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সুষম নয়। তাদের প্রতি বেলায় খাদ্যের শস্য প্রাধান্য রয়েছে। তারা প্রতিদিন যে ক্যালোরি গ্রহণ, তা 80% আসে শস্য হতে, যার মধ্যে চাউল প্রধান। চর্বি, তেল ও প্রোটিনযুক্ত খাদ্য তারা সামান্য গ্রহণ করে। এই ধরনের সমতাহীন খাদ্যের বড় শিকার হচ্ছে নারী ও শিশুরা। পুরুষের তুলনায় নারী ও শিশু অধিক পুষ্টির খাদ্যের প্রয়োজন রয়েছে। তাহলে এটা আমাদের কি, আমাদের দেশে দেখা শুধু ভাত খাই এই। তারপর দেখো, খাদ্য নিরাপত্তাহীনতার কারণ। খাদ্য নিরাপত্তার কারণগুলো আমি তোমাদের একটু আলোচনা করে দিই। কম খাদ্য উৎপাদন, জনগণের আয় কম,
জনগণের পুষ্টিজ্ঞানের অভাব। দেখো এখানে তিনটি কারণের কথা বলা হয়েছে, তার মধ্যে প্রথম কারণটি হচ্ছে কম খাদ্য উৎপাদন। আমাদের দেশে যে মানে ভূমি জমি রয়েছে সেই পরিমাণে চাষাবাদ হয় না, এই জন্য খাদ্য ঘাটতিটা দেখা যায়। এখানে দেখো দেশের শাকসবজি, ফল, ডাল, তৈলবীজ, মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি উৎপাদন কম। অন্যদিকে জনগণ স্বল্প হয়, তাদের শাক শস্যজাত খাবার উপর নির্ভরশীল ইত্যাদি স্বল্প উৎপাদনের উপর নেতিবাচক প্রভাব ফেলে, ফলে দেখা দেয় খাদ্য নিরাপত্তাহীনতা। জনগণের কম আয়, জনগণ কি করে আয় কম করে, এই দেশের জনগণের মাথাপিছু আয় অনেক কম, এই জন্য তারা পুষ্টিকর খাদ্য কিনতে পারে না। পুষ্টি জ্ঞানের অভাব, জনগণ জানে না কোন খাদ্যের মধ্যে পুষ্টি আছে। আমাদের যে সব খাদ্যের সমন্বয় করে পুষ্টি খাদ্য খেতে হবে তা জানে না। বাংলাদেশের মানুষ শুধু ভাত খায়, ঠিক আছে, ভাতে পুষ্টি আছে কিন্তু আমাদের সকল ধরনের খাদ্যের পুষ্টি নিয়ে খাইতে হবে, এই জন্য পুষ্টি হানিতে দেখা যায়। খাদ্য নিরাপত্তা অর্জনের সরকারি কিছু উদ্যোগ আছে। দেখো খাদ্য নিরাপত্তা অর্জন দরকার একটি সঠিক খাদ্য নীতি, দারিদ্র নিরসনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বিধানই বাংলাদেশ খাদ্য নীতির সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার কর্তৃক শস্য মজুত জরুরি অবস্থায় খাদ্যশস্যের ন্যূনতম সরবরাহ নিশ্চিত রাখে। প্রাকৃতিক দুর্যোগ তথা বন্যা ও অন্য কোনো কারণে খাদ্যকে দেখা দিলে এতে দরিদ্র শ্রেণী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর এই সংকট মোকাবেলায় সরকার সামাজিক নিরাপত্তা প্রদানের কর্মসূচি প্রদান করে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি মোট ব্যয়ের ৯৫% ব্যয় খাদ্য বিতরণ কর্মসূচি, যার লক্ষ্য হচ্ছে ত্রাণ প্রদান করা এবং শিক্ষা, স্বাস্থ্য ও আয় উপার্জনের দক্ষতা অর্জন ইত্যাদি সুবিধা পেতে নানা অসমতা দূর করা। মোট জনের যে অংশ খাদ্য সাহায্য কর্মসূচি অংশ নেয় তাদের পর্যবেক্ষণ করলে দেখা গেছে vulnerable group development, food for education, vulnerable group feeding, এই তিনটি কর্মসূচি খুব ভালোভাবে প্রকৃত দারিদ্র্য অবস্থা উন্নয়নে ভূমিকা রাখছে। খাদ্য নিরাপত্তা অর্জনের উপায়, খাদ্য নিরাপত্তা অর্জনের উপায়গুলো আমি মুখে মুখে বলে দিই। আমাদের চাষাবাদ করতে হবে, সকল ধরনের কৃষককে উদ্বুদ্ধ করতে হবে, অবকাঠামো তৈরি করতে হবে, কৃষকের সাথে আলোচনা করতে হবে, কৃষককে তাদের পর্যাপ্ত শস্যের দাম দিতে হবে, তাহলে খাদ্য নিরাপত্তা আমরা পেতে পারি। দেখো খাদ্য অর্জনের নাগরিক হিসেবে আমাদের করণীয়, নাগরিক হিসেবে আমাদের অনেক কাজ থাকতে পারে। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ চরম দারিদ্র সীমার নিচে বাস করত ৪৪% মানুষ ২০০০ সাল পর্যন্ত। ২০০৫ সালে তার কমে দাঁড়িয়েছে ৪০%। এই হতদরিদ্র মানুষ খাদ্যের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারে না। নাগরিক হিসেবে খাদ্য নিরাপত্তা অর্জনের জন্য আমাদের সকলের দায়িত্ব রয়েছে। খাদ্য নিরাপত্তা সম্পর্কে আমরা ভালোভাবে জেনে তা নিশ্চিত করতে নিজেরা উদ্যোগী নিতে পারি। বাড়ির আশেপাশে খালি জায়গায় আমরা নানা রকম শস্য চাষ করে শস্যের চাহিদা মেটাতে পারি। ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেক খাদ্য অভ্যাস সম্পর্কে সচেতন হয়ে নিজের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এটাই হলো খাদ্য নিরাপত্তা। এবারে পরিবেশগত দুর্যোগ। পরিবেশগত দুর্যোগ বলতে পরিবেশে যে দুর্যোগগুলো হয় সেগুলো পরিবেশগত দুর্যোগ। যেমন আমাদের হচ্ছে
পরিবেশের দুর্যোগের কারণগুলো হচ্ছে নগরায়ন, আমরা বলতে পারি শিল্প কারখানার ফলে পরিবেশের অনেক ভারসাম্য নষ্ট হয়েছে। শিল্প কারখানা কালো ধোঁয়া আকাশে মিশে গিয়ে বায়ুর সাথে বায়ু দূষণ করে ফেলছে। শিল্প কারখানার যে বজ্র নদীর পানিতে মিশে নদী দূষণ করে ফেলাইছে। শিল্প কারখানা পরে গ্রামগুলো নগর হয়ে যাচ্ছে। নগর নগর হওয়াতে এইটাতে ঘনবসতি জায়গা হচ্ছে, যাতে অনেক ধরনের রোগ জীবাণু ছড়াচ্ছে। তো এইসব কারণে আসলে বা প্রাকৃতিক দুর্যোগগুলো সৃষ্টি হয়, বা যদি এগুলো সঠিক ব্যবহার করা যায় তাহলে কিন্তু দুর্যোগগুলো সৃষ্টি হবে না। এখানে তোমরা এগুলো পড়ে নিবা। পরিবেশগত দুর্যোগের কারণ, কেন হয়, ক্ষতির দিক, কি কি ক্ষতি হয়। প্রাকৃতিক দুর্যোগ বলে মনে করো যে বন্যা হয়, জলোচ্ছ্বাস হয়, ভূমিকম্প হয়। তো এগুলো অনেক ধরনের ক্ষতি হয়। যেমন আজকে তোমরা দেখবা যে আমাদের আগে যে গাছপালা ছিল, গাছপালা কেটে ফেলা হচ্ছে, সব বাড়ি ঘর নির্মাণ করে ফেলা হচ্ছে। তো এই যে বন উজাড় হয়ে যাচ্ছে, এটা আমাদের পরিবেশের উপর অনেক ক্ষতি করে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারের বেসরকারি উদ্যোগ, এটা খুব ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট জিনিস। আমি একটু পড়ে শোনাই তোমাদের। উদ্যোগগুলো: অপরিকল্পিতভাবে গড়ে ওঠা কলকারখানা বন্ধ করা, অপরিকল্পিত মনে করো যে পরিকল্পনা নেই, তার নিষ্কাশনের ব্যবস্থা নেই, তার ময়লা আবর্জনা কোথায় ফেলবে, সেইসব কলকারখানা বন্ধ রাখতে হবে। মানুষের বসতি রয়েছে এমন এলাকায় শিল্প কারখানা স্থাপনের অনুমতি না দেওয়া। যেসব এলাকায় মানুষ থাকে সেসব এলাকায় যেন শিল্প কারখানা হয়। যে শিল্পগুলো পরিবেশ দূষণের জন্য সর্বাধিক দায়ী সেগুলো চিহ্নিত করে এর মধ্যে পরিবেশ দূষণের জন্য সর্বাধিক ক্ষতিকারক শিল্পগুলো বন্ধ ঘোষণা করা। শিল্প শ্রমিকদের প্রয়োজনীয় শিক্ষাদান ও প্রশিক্ষণের ব্যবস্থা করা। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলা। বনায়ন বৃদ্ধি করা এবং এই বিষয়ে সকলে উৎসাহিত করা। ঠিক আছে, আরো কয়েকটি আছে, এগুলো তোমরা পড়ে নেওয়া। নাগরিক হিসেবে আমাদের করণীয়, নাগরিক হিসেবে পরিবেশ সংরক্ষণ আমাদের দায়িত্ব রয়েছে। আমাদের উচিত অন্যায়ভাবে কোনো গাছ না কেটে পরিবেশ সংরক্ষণ, আমাদের আঙ্গিনা সহ বাড়ি ও রাস্তার আশেপাশে গাছ লাগানো, পলিথিন বা আশেপাশে ড্রেন না ফেলে নিজেরা সংগঠিত হয়ে সমাজের মানুষের পরিবেশ দূষণের কুফল সমস্যা সচেতন করতে পারি। আজকে দ্বারা আমরা দুইটি টপিক নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করলাম। একটা হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তা, আর একটা হচ্ছে আমাদের কি প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ। খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা যখনই আলোচনা করলাম যে খাদ্য নিরাপত্তা বলতে তিনটি জিনিসকে বোঝানো হচ্ছে: খাদ্য প্রাপ্যতা, খাদ্যের নির্দিষ্ট মজুদ, ঠিক আছে, আর একটা খাদ্যের পুষ্টি। খাদ্য নিরাপত্তা কেন দরকার, খাদ্য না হওয়ার কারণগুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তারপর আমি দেখলাম পরিবেশ দুর্যোগ, পরিবেশ দুর্যোগটা কি, পরিবেশ দুর্যোগের কারণ, পরিবেশ দুর্যোগের প্রতিকার, নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি আজকের ক্লাসটি তোমাদের সকলকে ভালো লাগছে। আর তোমরা অবশ্যই নিয়মিত পড়ালেখা করবে, এই কামনায় আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করলাম। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায়। আল্লাহ হাফেজ।